নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একদম প্রথমেই কিন্তু আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ৭৫তম জন্মদিন, এবং সেই জন্মদিনের শুরুতেই যে খবর উঠে আসছে সেটা কিন্তু বেশ খানিকটা চমকে দেওয়ার মতন, কিংবা বেশ খানিকটা বলা যেতে পারে একদম ধাক্কা দেওয়ার মতন। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বেশ খানিকটা চাপেই পড়লো। মণিপুরের পাশাপাশি এবার মেঘালয়তে সরাসরি ৮জন মন্ত্রী তারা রিজাইন করলেন, এবং তার মধ্যে একজন রয়েছেন বিজেপির মন্ত্রী, এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে বিজেপি সমর্থিত যে সরকার, সেই সরকার কিন্তু ভেঙে যেতে পারে। এনপিপি মেঘালয়ের যে একদম পার্টি, সেই পার্টির সঙ্গে গঠবন্ধনে বিজেপি সরকার তৈরি করেছিল, এবং সেই সরকার এই মুহূর্তে ভাঙার মতন পর্যায়ে দাঁড়িয়ে আছে। তার কারণ এই মুহূর্তে একদম যা খবর উঠে আসছে, ৮জন মন্ত্রী, ১২জন টোটাল মন্ত্রিসভার সদস্য, তার মধ্যে ৮জন অর্থাৎ 66% মন্ত্রী তারা কিন্তু একদম রিজাইন দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে মেঘালয়ের খবর, কনরাড শর্মা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বেশ খানিকটা বিচলিত, এবং অবশ্যই ইতিমধ্যেই কিন্তু যোগাযোগ করেছেন অমিত শাহের সঙ্গে। সুতরাং বুঝতেই পারছেন প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭৫ হতে না হতেই কোথাও গিয়ে একটা ধাক্কা খেলেন নরেন্দ্র মোদী, এবং এই মুহূর্তে বিভিন্ন ধরনের সমীকরণ উঠে আসছে। সারা ভারত থেকে বিভিন্ন ধরনের সমীকরণ উঠে আসছে, ঠিক যেমন ভাবে মুকেশ আম্বানির ছেলের যে একটা বানতারা কেস, সেখানে ২০ দিনের মধ্যে কিভাবে ক্লিন চিট পেয়ে গেল সেই মুকেশ আম্বানির ছেলে, সেইটা সম্বন্ধে প্রশ্ন তুলছে বিরোধীরা। অন্যদিকে একদম সরাসরি কিন্তু জেপি নাড্ডা বিহারে গিয়েছিলেন। জেপি নাড্ডা বিহারে গিয়ে বিজেপির দপ্তরে ঢুকতে পারলেন না। বিরোধ দেখালো কারা? কোনো বিরোধীরা না, বিরোধ দেখালো জেডিইউ দলের সমর্থকরা। সমস্তটা মিলিয়ে বিভিন্ন দিক থেকে যা যা খবর উঠে আসছে অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে মেঘালয়ের সরকার পড়ে যেতে পারে তেমন একটা খবর সবচেয়ে আগে এই মুহূর্তে কিন্তু তারা করে বেড়াচ্ছে, এবং আরএসএস তারাও কিন্তু বেশ খানিকটা অ্যাক্টিভ হয়ে উঠেছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি, তার নামটা এই মুহূর্তে কিন্তু গুজরাট লবিকে বেশ খানিকটা ভাবাচ্ছে। তার কারণ গুজরাট লবির কাছে বেশ কিছুটা দূরত্বের মানুষ তিনি। সমস্ত খবর প্রেজেন্ট করবো আপনাদের সামনে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু নরেন্দ্র মোদী আজকে ৭৫ বছর পূর্ণ করলেন, এবং নরেন্দ্র মোদীর যে জন্মদিবস, সেটার পরবর্তীতেই যে একদম খবর উঠে এসেছিল, আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম সকালবেলার খবরেই, যে চন্দ্রবাবু নাইডু তিনি একটা চিঠি লিখেছেন। তিনি চিঠিতে লিখেছেন যে ২৫,০০০ কোটি টাকার লস হয়ে গিয়েছে চিংড়ি চাষীদের অন্ধ্রপ্রদেশে, সেই জায়গায় মৎস্যজীবীদের যে লসটা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। এবং চন্দ্রবাবু নাইডুর টাকা চেয়ে চিঠি লিখতে না লিখতেই কিন্তু ৭৫ বছরের দিন যে খবর উঠে আসলো একদম মেঘালয় থেকে, মেঘালয়ের এনপিপি পার্টি দখলে রয়েছে ২৬টা সিট, এবং বিজেপির দখলে রয়েছে ২টো সিট। সবাই মিলে একটা সরকার চলছিল। মোট মেঘালয়তে ৫৯টা বিধানসভা সিট, যার মধ্যে ৩০টা ম্যাজিক ফিগার, অর্থাৎ বুঝতেই পারছেন সবাই মিলে একটা ৩০ জনের ম্যাজিক ফিগার তৈরি করে তারা কিন্তু সরকার চালাচ্ছিল। কিন্তু তার মধ্যে ১২ জন ছিলেন মন্ত্রিসভার সদস্য। এই ১২ জন মন্ত্রিসভার সদস্যের মধ্যে ৮ জন আজকে সরাসরি রিজাইন দিলেন, যার মধ্যে একজন ছিলেন বিজেপির মন্ত্রী। সুতরাং সঙ্গে সঙ্গে কিন্তু এই যে কনরাড শর্মা মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি একদম ফোন করলেন অমিত শাহকে। এই মুহূর্তে মেঘালয়ের কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতি। মণিপুরের মতন একটা সংঘর্ষ, কিংবা মণিপুরের একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তার কারণ কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে মণিপুরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ই সেপ্টেম্বর, কিন্তু তার মণিপুরে যাওয়াটা কোনোভাবেই ভালোভাবে নেননি কিন্তু মণিপুরবাসী। এবং মণিপুরবাসী যেভাবে বিরোধ তৈরি করেছিলেন, যেভাবে বিভিন্ন জায়গায় পোস্টার পুড়িয়েছিলেন, যেভাবে গো ব্যাক মোদি স্লোগান উঠেছিল, সেগুলো কিন্তু অবশ্যই একটা নজির সৃষ্টি করেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করতে রাজি নয় মণিপুরবাসী। অর্থাৎ যে মণিপুরে গত ২.৫ বছর ধরে রীতিমতো উত্তপ্ত মণিপুর, সেই জায়গায় তারা কিন্তু কোনো মতেই গ্রহণ করতে আর তাদের রাজি নয়, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করতে রাজি নয়। তার সঙ্গে খবর উঠে আসছে এই মুহূর্তে নাইডুর উপর চাপ তৈরি করার জন্য, ঠিক যে সময় একদম সরাসরি রীতিমতন সিবিআই পাঠিয়ে দেওয়া হয়েছিল অনিল আম্বানি, চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অনিল আম্বানি, তার বাড়িতে সিবিআই পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সিবিআই পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে একদম সরাসরি চন্দ্রবাবু নাইডু যে কাজটা করলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে সাহায্য তো করলেন বটে, কিন্তু তার পরবর্তীতে তিনি একদম সরাসরি একটা ২৫,০০০ কোটি টাকা সাহায্য চেয়ে বসলেন। সেই সম্বন্ধে আপনাদের বিস্তারিত ভিডিও আগেরটা বলেছি,
পেয়েছি যে বিভিন্ন সময় গত 1.5 বছরে চন্দ্রবাবু নাইডু কিন্তু এই খেলাটা খেলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ টাকা তিনি চেয়ে বসছেন কেন্দ্রের কাছে এবং কেন্দ্র সেটা দিচ্ছেও বটে। এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু পরপর সাজালে একটাই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, সেই দিকটা কি দিক আপনাদের বলছি। কিন্তু তার আগে আরো ঘটনা, মুকেশ আম্বানির ছেলে তিনি একটা কেসে ফেসে গেছিলেন, বনতারা কেস, এবং সেই বনতারা কেসে একদম সরাসরি মুকেশ আম্বানির ছেলে মাত্র 20 দিনের মধ্যে ক্লিন চিট তাকে দেওয়া হলো। এই মুকেশ আম্বানির ছেলেকে কিভাবে 20 দিনের মধ্যে ক্লিন চিট দেওয়া হলো এবং সেই সম্বন্ধে বিরোধীদের পক্ষ থেকে যে বক্তব্যটা উঠে আসছে, 100 জনেরও বেশি সাংসদ সরাসরি যুক্ত রয়েছেন মুকেশ আম্বানির সঙ্গে, এই মুহূর্তে বিভিন্ন প্রজেক্টের সঙ্গে তারা যুক্ত রয়েছেন এবং তাই জন্য কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে মুকেশ আম্বানির ছেলের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দিতে পারে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনোভাবে যদি এই মুহূর্তে মুকেশ আম্বানির ছেলের বিরুদ্ধে কেসটাকে এগিয়ে নিয়ে যেত এবং ক্লিন চিটটা না দিত, তাহলে কিন্তু অবশ্যই মুকেশ আম্বানির সঙ্গে সেই 100 জন সাংসদের যে চাপটা সেটা কিন্তু গুজরাট লবি অর্থাৎ মোদি এবং অমিত শাহকে ফেস করতে হতো। তাই এই ক্লিন চিট পাওয়া তো একদম অবশ্যম্ভাবী। ঠিক সেখান থেকেই খবর উঠে আসছে জেপি নাড্ডা এখনো পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি, কিন্তু সেই জেপি নাড্ডাকে কয়েকদিন আগেই একদম বিহারে ঢুকতে দেওয়া হয়নি জেপি নাড্ডাকে। শুধু তাই নয়, যে জায়গায় একদম বৈঠক করার কথা ছিল জেপি নাড্ডার, যে বিজেপির কার্যালয়, সেখানে তো তাকে ঢুকতে দেওয়া হলোই না। জেডিইউ দলের সমর্থকরা এমন ভাবে বিরোধ প্রদর্শন করলেন, সেখান থেকে যখন সরিয়ে অন্য জায়গায় একটা বৈঠক করলেন জেপি নাড্ডা, তখনও কিন্তু সেখানে বিরোধ প্রদর্শন করলেন এবং অবশ্যই যে গেলেন না দেখা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সুতরাং এই যে পরিবর্তিত পরিস্থিতি কিন্তু অবশ্যই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার যে 75 বছর সেটা কতটা সুখকর হবে সেটা এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। যদিও আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বলে দিয়েছেন যে আমি কাউকে রিটায়ার করতে বলছি না, কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো উঠে আসছে, সেখানে রিটায়ার যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পরবর্তীতে না করেন, তাহলে সেই ক্ষেত্রে যে ছবিটা উঠে আসবে বিজেপির অভ্যন্তরে, সংগঠনের অভ্যন্তরে, সেটাও কিন্তু খুব একটা সুখকর হবে না। তার কারণ ইতিমধ্যেই যে খবরটা উঠে আসছে, জেপি নাড্ডা এখনো কিন্তু রীতিমতন স্টপ গ্যাপে তিনি চালিয়ে যাচ্ছেন সর্বভারতীয় সভাপতি হিসেবে তার কাজ। তার যে টেনিয়ারটা সেটা 2023-এই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু 2024 পর্যন্ত তার থাকতে বলা হয়েছিল এবং 2024-এর লোকসভা নির্বাচনের পরেই ঠিক ছিল যে একদম সর্বভারতীয় সভাপতি ঠিক করবে নতুন ভাবে একদম ভারতীয় জনতা পার্টি, নতুন চেহারা দেওয়ার জন্য, কিন্তু সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। বিভিন্ন নাম ঘোরাফেরা করেছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখন একদম আরএসএস এর পক্ষ থেকে যে নামটা সরাসরি উঠে গিয়েছে সেটা কিন্তু সঞ্জয় যোশী নামটা আপনারা হয়তো পরিচিত, কেউ কেউ হয়তো পরিচিত নন, কিন্তু সঞ্জয় যোশী নামটাই কিন্তু ভাবাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে এই মুহূর্তে। সঞ্জয় যোশী আবারও কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের। তার কারণটা হচ্ছে সঞ্জয় যোশী কিন্তু গুজরাট লবির একদম বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, এবং সঞ্জয় যোশী এমন একজন মানুষ যিনি কিন্তু একদম আদি বিজেপি অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ আদবানির সময়কার মানুষ। তিনি অত্যন্ত সংগঠক মানুষ, এবং সেই সঞ্জয় যোশী কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ আসার পর থেকেই রীতিমতন বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছেন। তিনি তার মতন করে একদম সংঘের কাছাকাছি থেকে রাজনীতি করেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে হাল ধরার জন্য বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরো মজবুত করার জন্য কিন্তু আরো একটা নতুন ছবি ঘোষণা করতে চাইছে আরএসএস এর তরফ থেকে, এবং সেই ছবিটাই কিন্তু সঞ্জয় যোশী। এবং সঞ্জয় যোশী যদি সংগঠনের অভ্যন্তরে থাকেন কিংবা সংগঠনের মাথায় থাকেন, তাহলে একদম আরএসএস যে বিজেপিকে কন্ট্রোল করতে পারবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রেক্ষাপটে, সেটা কিন্তু এই মুহূর্তে আর বলে দেওয়ার অপেক্ষা রাখেন, এবং সেটাই কোথাও গিয়ে চাইছে আরএসএস। এবং তাই জন্যই আমরা দেখতে পেয়েছি নীতিন গাডকারি আরএসএস এর পক্ষ থেকে একজন মানুষ এবং আরএসএস পন্থী একজন মানুষ, তিনি যে ধরনের কথাবার্তাগুলো বলেন সেগুলো কিন্তু অবশ্যই ভাবিয়ে তোলে যে গুজরাট লবি যে জায়গায় তৈরি হয়ে আছে এই মুহূর্তে, সেখানে গিয়ে একবার তাকে খোঁচা মারছে একদম চন্দ্রবাবু নাইডু, একবার তাকে খোঁচা মারছে নীতিশ কুমার, একবার তাদের দলেরই একদম সরাসরি কোন মন্ত্রী বা একদম কেন্দ্রীয় সড়ক উন্নয়ন মন্ত্রী নীতিন গাডকারি তিনি খোঁচা মেরে কথাবার্তা বলছেন। অন্যদিকে আবার একদম মেঘালয়তে সরাসরি বিজেপির যে সরকার বা বিজেপি সমর্থিত সরকার, সেটা এই মুহূর্তে ভাঙার পথে। আপনারা সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে কি মনে করেন? এই মুহূর্তে কি কোথাও গিয়ে মার্গদর্শন মন্ডলীতে যাওয়ার সময় হয়ে গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।